প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক কানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক কানে মোদের, ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। শান্তিনিকেতনে এলে একটি মানুষকে প্রায় দেখা যায় সর্বদা তার ছোট্ট একটি বাহন নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, অবশ্যই নানান কাজে। পরনে সুন্দর তাঁতের শাড়ি, কপালে বড় টিপ, মাথায় খোপা, আর তার সঙ্গে ছোট্ট একটি ফুল, এই তার চিরাচরিত সাজ। সর্বদা প্রচার বিমুখী এই মানুষটি শ্রীমতী শুভ্রা ঠাকুর। শুভ্রাদি, কেমন লাগছে তোমার এই অনুষ্ঠানে? একেবারেই ভালো লাগছে না। কেন? আমি চিরকাল কিরম পর্দার আড়ালেই থেকেছি, সবকিছু করেছি, একেবারে পর্দার সামনে আসতে আমার খুব অসুবিধার কারণ হয়। তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এবং আশা করব সকলেরই সেটা ভালো লাগবে। যাই হোক, তুমি আমাদেরকে একটু বলো তোমার প্রথম শান্তিনিকেতন জীবনের শুরুর কথা, শুরুর গল্প বলো। সেটা বহু আগের কথা, 56 সালে। আচ্ছা। প্রথম শান্তিনিকেতনে আসি কলেজে পড়তে। তার আগে উত্তরপ্রদেশে ছিলাম, সেখানে পড়াশোনা করেছি। ও, তুমি ছোট থেকে এখানে পড়োনি? না, আমি পাঠভবনে পড়িনি, আমি এখানে কলেজে পড়তে এলাম। আচ্ছা। বিএ পড়তে এলাম, এসে তো ভর্তি হলাম, আর ভীষণ ভালো লাগে। কিন্তু গল্প শুনেছি শান্তিনিকেতনের আমার এক জ্যাঠামশায়ের মেয়েদের কাছে, তারা এখানে পড়তো, আর গল্প শুনতাম, আর মনে হতো ইস, আমিও যদি যেতে পারতাম কি ভালোই হতো। কিন্তু যে কোনো কারণেই হোক হয়ে ওঠেনি। 56 সালে শেষে আমার মনস্কামনা পূর্ণ হলো। আমি এলাম শান্তিনিকেতনে, এসে যাই দেখি ভীষণ ভালো লাগে, করে তো ভর্তি হলাম বিয়ে পড়তে। এখানে ইংরেজি নিয়ে পড়েছো তো তুমি? আচ্ছা, সেই থেকে তোমার শুরু হলো শান্তিনিকেতন জীবন? শুরু হলো। নাচ চিরকালই ভালোবাসি। হঠাৎ একদিন একটা, তখনও বিয়ে পড়ি আমি, আচ্ছা, একটা নোটিশ এলো বসন্ত উৎসবের ঠিক আগে, যে আমি যেন সঙ্গীত ভবনে একটু দেখা করি। আচ্ছা। আমি তো ভাবছি কি জানি কেন, ওমা গিয়ে শুনি চিত্রাঙ্গদা হবে এবং তাতে সখীর দলে আচ্ছা আমাকে বাছা হয়েছে এবং আমি সখীর দলে নাচ করবো। কি মজা! আমার তো লেখাপড়া করি ঠিকই, কিন্তু নাচ গানটাই তো আমার বেশি ভালো লাগতো চিরকালই। সেই থেকে তোমার এখানে অনুষ্ঠান করা শুরু হলো? অনুষ্ঠান করা বসন্ত উৎসবে। হ্যাঁ, প্রথম চিত্রাঙ্গদা হয়। আচ্ছা। তখন বিমল সেনা নায়ক বলে একটি সঙ্গীত ভবনের ছেলে অর্জুন করেছিল। রীতা কোঠারি পরে হয়, তখন রীতা গাঙ্গুলি ছিল, সে করেছিল সুরূপা। আর আমার গুরুজি সেই নায়ারজি কিন্তু তখনও শেখাতেন। আচ্ছা, কাজেই তুমি তো ওনার কাছে পরে পরবর্তীকালে তুমি কি সঙ্গীত ভবন কোনোদিনও করেছো? না, মানে আচ্ছা পরে করেছো? পরে করেছি। মানে তুমি মাস্টার্স করে তারপরে? বিএ না, বিএ পাশ করলাম, বিএড পাশ করলাম। আচ্ছা। পড়াশোনা পড়াতে ভালোবাসি মনে হতো বলে বিএ পাশ করে বিএড করলাম। বিএডের পরে ভাবছি এবার বোধহয় এমএ পড়বো। হঠাৎ একদিন শৈলজারঞ্জন মজুমদার, উনি তখন সঙ্গীত ভবনের অধ্যক্ষ, মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে বললাম, শৈলজাদা বলছেন আমার সঙ্গীত ভবনে ভর্তি হতে। হ্যাঁ রে, এমএটা পড়বি না? আমি সেটা পরে পড়বো, এখন সঙ্গীত ভবনে ভর্তি হই, নাচ শিখবো, গান শিখবো। তো ভাবলেন আচ্ছা তোর যা ইচ্ছা কর, বাস। আর দেখে কি, আর পাই গে সেই মা পারমিশন দিয়ে দিয়েছেন, এসে সঙ্গীত ভবনে ভর্তি হয়ে গেল। আচ্ছা, তারপর তার আগে বিএডও করেছো তুমি তো? হ্যাঁ। আচ্ছা, চিত্রাঙ্গদার কথা তুমি বলছিলে, সেই প্রসঙ্গে আমি বলি যে তুমি প্রথম তো শুরু করেছো সখীর পাঠ দিয়ে, কিন্তু পরে তো যা শুনেছি, যদিও আমাদের দেখার সৌভাগ্য হয়নি, অর্জুনের চরিত্রতেই তুমি অভিনয় করতে, তাই তো? 1961 সালে রবীন্দ্র জন্মোৎসব, ওই সময় সেন্টিনারি যখন, সেই সময় আমাকে নায়ারজি বললেন, উনি বজ্রসেন করলেন। আচ্ছা। দুটো নৃত্যনাট্য হতো, শ্যামা হয়েছিল আর চিত্রাঙ্গদা হয়েছিল। কোথায় হয়েছিল এটা তোমরা? সারা ভারতবর্ষে, এখানে তো হয়েই ছিল, আর বিভিন্ন জায়গায় আমাদের শান্তিনিকেতনকে ওরা নিমন্ত্রণ জানাতেন, আর আমরা সেখানে গিয়ে প্রথম বোধহয় হয় বম্বেতে। আচ্ছা। তো সেই উনি বজ্রসেন করতেন, শ্যামায় উনি বজ্রসেন করতেন, কিন্তু উত্তীয় করতাম আমি। আচ্ছা।
আর যখন চিত্রাঙ্গদার কথা হলো তখন উনি বললেন যে না, অর্জুনের চরিত্রে আমাকে মানাবে না, ওটা তুমি করবে। উনি আমাকে অর্জুন শিখিয়েছিলেন। আর এতে একটা মজার গল্প বলি, বম্বেতে আমি উত্তীয় করছি, আর প্রথম জানুয়ারি মাসের গোড়ায় 1961 সালে রবীন্দ্র সেন্টিনারির উদ্বোধন হয় বম্বেতে। সেখানে শো হয়ে গিয়েছে, যে গীতা ঘটক আছেন, ওনার স্বামী অনিশদা সব হয়ে গিয়েছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। অনিশদা ভিতরে এসেছেন, এসে বলছেন, শুভ্রা তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই। বলে এক বিদেশি ভদ্রলোক, দুজন ছিলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আলাপ করিয়ে দিতেই দুইজনে চোখাচোখি করলেন, সি আই ওয়াজ রাইট, আমি ঠিক বলেছি। মানে এদের নাকি বেট ফেলেছিল যে আমি পুরুষ। আচ্ছা, মানে এটা থেকে দারুণ কমপ্লিমেন্টই ধরতে হবে, কারণ মানে এত সুন্দর অভিনয়। আমার গলাটা শুনে ওদের মনে হচ্ছে যে না, এটা তাহলে মেয়ে। অর্জুনের প্রসঙ্গে আরেকটা কথা আমার জানা ছিল, যে অর্জুন চরিত্রে অভিনয় করতে করতে তোমার মানে কি মানে মনে হতো, মানে আমি বলতে চাইছি যে ওই ফিলিংসটা আমার জানতে চাইছি, যে ওইটাতে তুমি সবসময় অভিনয় করে যেতে, তো মানে অনেক বছর তুমি অনেকবার চরিত্রটাতে অভিনয় করেছো, সেখানে মানে সেরকম একটা কি রকম হয়েছিল? অর্জুন করতে করতে কি জানি আমার বোধহয় একটু ওই একটা পুরুষের যে ইয়েটা, এবং ওর মা এক এক সময় আমায় বলতেন ওই সব ছেলের অভিনয় করে করে তোর হাঁটা চলা হয়ে গেছে পুরুষের মতো। ওটাকে চেষ্টা করতাম যতটা পারি আর কি, ওইটার সঙ্গে নিজেকে একাত্ম করে করার চেষ্টা করতাম। হ্যাঁ, ওইটার অংশ আমরা একটুখানি দেখব। কি ভাবিছো না, কি ভাবিছো, কি ভাবিছো না, কি ভাবিছো, চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে, চিত্রাঙ্গদা রাজকুমারী। শুনি স্নেহে সে নারী, শুনি বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহ বাহিনী। জানো যদি বলো প্রিয়ে, বলো তারও কথা, চিত্রাঙ্গদা রাজকুমারী। ছিছি কুৎসিত কুরূপসে, ছিছি কুৎসিত কুরূপসে, হেন বঙ্কিম ভুরযুগ নাহি তার, হেন উজ্জ্বল কজ্জ্বল আঁখি তারা। ছিছি কুৎসিত কুরূপসে, ছিছি কুৎসিত কুরূপসে, সন্ধিতে পারে লক্ষ, কি নাঙ্কিত তার বাহু, বিধিতে পারে না বীরবক্ষ, কুটিল কটাক্ষ স্বরে। নাহি লজ্জা, নাহি শঙ্কা, নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ, নাহি নীরব ভঙ্গির সঙ্গীত লীলা, ইঙ্গিত ছন্দ মধুর। ছিছি কুৎসিত কুরূপসে, ছিছি কুৎসিত কুরূপসে। আগ্রহ মোর অধীরতি, উঠাসে রমণী বীর্যবতী। আগ্রহ মোর অধীরতি, উঠাসে রমণী বীর্যবতী। কোশ বিমুক্ত কৃপানুলতা, দারুণ সে সুন্দর সে, উদ্যত বজ্রের রুদ্র রসে। কহে সে ভোগের লোচন লোভা, ক্ষত্রিয় বাহুর ভীষণ শোভা। আগ্রহ মোর অধীরতি, উঠাসে রমণী বীর্যবতী। আচ্ছা শুভ্রাদি, তুমি তো এখানে তোমার
পড়াশোনার জীবন শেষ হলো, তারপরে তোমার সাংসারিক জীবন, মানে আমি বলতে চাচ্ছি শ্রদ্ধেয় সুপ্রিয়দার সঙ্গে তোমার পরিচয় কবে হলো? মানে একসঙ্গে তোমরা এখানে আমরা পড়াশোনা? এখানে একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরে আমার সঙ্গীত ভবন শেষ হলো 62 সালে, আচ্ছা। এবং সেই বছরই আমাদের বিয়ে হয়। আচ্ছা, এবং সেই বছরই সুপ্রিয়দা পড়াশোনা করতে বিদেশ যান। তুমিও এবং গিয়েছিলে? আমিও গিয়েছিলাম। আচ্ছা, মানে মাঝখানে বোধহয় বেশ কটা দিন তোমরা শান্তিনিকেতনে 3 ছিলে না? বছর, হ্যাঁ, 3 বছর আমরা বিদেশে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওখানেও আমি স্কুলে পড়াতাম। আচ্ছা। আর তোমরা বোধহয় কোনো সময় দেরাদুনে ছিলে? হ্যাঁ, বিদেশে আমরা ছিলাম 62 থেকে 65। হুম হুম। 65 সালে এসে তারপর সুপ্রিয়দা জয়েন করেন শিক্ষাসত্র। আচ্ছা, প্রথম উনি শিক্ষাসত্রে ছিলেন। আর আমি তখন কিছুই করতাম না, কারণ আমার ছেলে মেয়ে তখন ছোট, এবং আচ্ছা। আমি মনে করতাম যে ছেলে মেয়েকে সঙ্গ দেওয়াটা বোধহয় আমার নিশ্চয়ই। বেশি দরকার। সংসার করতাম, ছেলে মেয়েকে নিয়ে থাকতাম। মাঝে মধ্যে কিন্তু পাঠভবনে গিয়ে, তখন আমার শাশুড়ি মা পাঠভবনে পড়াতেন, উনি বলতেন একটু নাচ শিখিয়ে দিতে, সেটা শেখাতাম। আচ্ছা। কিছু কিছু ইংরেজি কনভারসেশন ক্লাস নিয়েছি। আচ্ছা, তখন তুমি এমনি রেগুলার অনুষ্ঠান করতে না? আবার কিছুদিন অনুষ্ঠান বোধহয় বন্ধ ছিল তোমার? ওই সময়টা হ্যাঁ, কিছুদিন বন্ধ, কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটলো। হঠাৎ আবার সেই শান্তিদার ডাক পড়লো। আমার পুত্র তখন ছোট, এটা 66 সালের কথা বলছি। আমার পুত্র ছোট, ইন্দিরা গান্ধী আসবেন মেলার সময়, তাকে চিত্রাঙ্গদা দেখানো হবে। আচ্ছা। কিন্তু যিনি তখন চিত্রাঙ্গদা অর্জুন করছিলেন, মাধবদা, উনি তখন কি একটা ট্রেনিং এর জন্য মণিপুরে গেছেন। আচ্ছা। ওদের অর্জুন নেই, বাস ডাক পড়লো। সেই শুভ্রা, আগে ছিলাম শুভ্রা মুখার্জি, তখন হয়েছে শুভ্রা ঠাকুর। হ্যাঁ। শুভ্রা ঠাকুরের ডাক পড়লো। আমি গিয়ে বলছি, আমি কি করে, এত বছর করিনি, আমি কি করে করব? নায়ারজি বললেন, শুভ্রা হবে হবে, সব হবে, ঠিক হবে, একটু একটু করবে, হবে। উনি এরকম করে কথা বলতেন। তো তা আমি দেখলাম ওমার সত্যিই কিন্তু একটু 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 করে হলো। আর রিহার্সালে প্রথম যেদিন গেছি, এরকম শাড়ি পরেই গেছি, আর সবাই তো অবাক যে এই মহিলা অর্জুন করবেন। যাই হোক, শেষ অবধি করলাম, আমি অর্জুন করেছিলাম সেবারে, এত বছর পরে, মানে 61 সালে লাস্ট করেছি, তারপরে এই আবার 66 সালে আবার অর্জুন করলাম। আচ্ছা। তখন আখি শান্তিদার ভাগ্নি আখি করেছিল সুরূপা, আর রাজুল বলে একটি মেয়ে কলা ভবনের, সে করেছিল কুরূপা। আচ্ছা আচ্ছা, শুভ্রাদীপ, নাচের প্রসঙ্গ থেকে আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি তো বহু বছর, তোমার জীবনের বহু বছর তুমি শিশুদের সঙ্গে কাটিয়েছো মৃণালিনী আনন্দ পাঠশালায়। কবে তুমি প্রথম, মানে কিভাবে তুমি এই চাকরিতে ঢুকলে, বা কিভাবে তোমার? পুতুলদি রিটায়ার করলেন, যিনি অধ্যাপিকা ছিলেন, ইনচার্জ ভারপ্রাপ্ত অধ্যাপিকা আনন্দ পাঠশালায়, উনি রিটায়ার করার পর অ্যাডভার্টাইজ করলো কাগজে। ততদিনে আমার ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, আমার মনে হলো একটু কাজকর্ম করলে ভালোই লাগবে। সেটা কত সালে? 78 সালে। 78 সালে জয়েন করি। আর বাচ্চাদের চিরকালই ভালোবাসি, বললাম আমি বিদেশেও 3 বছর ওই শিশুদেরই পড়িয়েছি। তারপরে দেরাদুন মাসুরিতে আবার 4-5 বছর ছিলাম, তখনও ওই ছোটদেরই পড়াতাম। তারপরে আনন্দ পাঠশালায় আবার যোগ দিয়ে, তো আমার নিজের মনে হয় আমি যে এত অ্যাক্টিভ আছি এখনো, বোধহয় শিশুদের সঙ্গে এত বছর কাটিয়েছি বলে। অ্যাক্টিভ আছো মানে সেটা তো আমি প্রথমেই বললাম যে সর্বদা নানান কাজে ব্যস্ত, মানে এখনকার মানে ইয়াং জেনারেশনের থেকেও বোধহয় তুমি অনেক বেশি সচল। শিশুদের সঙ্গে থেকেছি বলে বোধহয় মনটা বুড়ো হয়নি। বয়স তো অনেক হলো, 66 বছর বয়স তো হলো। বলবে না কেউ দেখে, সেটা বোঝা যাবে না। আচ্ছা শুভ্রাদি, আর আবার আমি একটু নাচের প্রসঙ্গে ফিরে আসি। সেটা হচ্ছে যে তখন তো তোমরা নাচ শিখেছো একরকম স্টাইলে বলা যেতে পারে, বা এক ধরনের নাচ তোমরা শিখেছো। এখনও তুমি তো দেখছো নাচ, এখনও অনুষ্ঠানগুলোতে যাচ্ছ, তো তুমি তোমার কোনো কি তফাৎ তো নিশ্চয়ই আছে, কিন্তু কীরকম তোমার লাগছে, কি ধরনের তফাৎ হয়েছে, এবং সেটা কেন হচ্ছে বলে তোমার মনে হচ্ছে? এটা খুব বোধহয় যে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। খুব যে ভালো লাগে বলতে পারবো না। এক এক সময় মনে হয় এটা কি এই যে টেলিভিশনে যে ধরনের হিন্দি নাচের যে প্রভাব,
তার সেটা কিছুটা পড়ছে কিনা বুঝতে মানে আমি পারছি আসলে না। নাচটাকে আমি ভালো মন্দের দিক থেকে বলতে যাচ্ছি যে যে টিপিক্যাল যে শান্তিনিকেতনী যে স্টাইলে তোমরা যে নেচেছো, যেটা আমরা মানে জানি সবাই আর কি, সেইটার থেকে তো অনেক তফাৎ হয়েছে। প্রচুর হ্যাঁ, অনেক সেটা কেন বদলে হয়েছে গিয়েছে। তোমার মনে তার হচ্ছে? পিছনে বোধহয় কিছুটা অতটা মন দিয়ে চিন্তা করে আমাদের গুরুজিরা যখন কোনো নাচ, যে কোনো একটা নাচও কম্পোজ করতেন, সেটা করতে গেলে প্রতিটি লাইন প্রায় বুঝে তার সঙ্গে মানানসই মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেন। আজকাল বোধহয় অত চিন্তা করবার হয়তো সময় নেই আর কি। আমার সেটা একটা কারণ আমার মনে হয় যে তখন তোমরা যতটা না অনুষ্ঠান করেছো, এখন বোধহয় অনুষ্ঠানের এটা একটু সংখ্যাও বেশি, তাই না? মানে বড্ড বেশি, মানে নাচ শেখার থেকে অনুষ্ঠান করার দিকে বোধহয় সবার প্রবণতাটা বেশি হয়ে গেছে, যার ফলে সেইভাবে সেই মনটা দিয়ে নাচ করার এটা চলে গেছে। আর গানের প্রসঙ্গে আমি একটু তোমাকে জিজ্ঞেস করি, গানও তো তুমি করতে? হ্যাঁ, করতাম, ওই আর কি, শিখিনি সেইভাবে। যাই হোক, মানে শান্তিনিকেতনের থেকে গান হয়নি সেটা তো হতে পারে না। আমরা গানও শুনবো তোমার, কিন্তু তার আগে একটু মানে একটু বলো তুমি কার কাছে গান টান শিখেছো বা। আমাদের যখন এখানে বিয়ে পড়তাম তখন শান্তিদা একটা গানের জেনারেল ক্লাস নিতেন। জেনারেল ক্লাস বলে একটা জিনিস ছিল, প্রত্যেক ভবনেরই কিন্তু জেনারেল ক্লাস। সেটা কিন্তু আমরা যখন পড়েছি ছিল না, আমাদের সময় ছিল জেনারেল ক্লাস। শুধু গানের ছিল না, আমরা ইচ্ছা করলে, আমি যেরকম কলা ভবনে গিয়ে ছবি আঁকাও শিখেছি। আচ্ছা, রামদার কাছে, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, উনি তখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ওনার কাছে আমি ছবি আঁকাও শিখেছি। আর শান্তিদা আমাদের গানের ক্লাস নিতেন এবং দুপুরবেলা হতো সে ক্লাসটা, এবং ওনার কাছেই গান শিখতাম, করতাম। একটা গান করো না যেটা ওনার কাছে শিখেছো এরকম। বাইরে তো বৃষ্টি পড়ছে, কোনো বর্ষার গান মনে পড়ছে কি? হ্যাঁ, হঠাৎই, হ্যাঁ, কিরম গাইতে, আজকাল তো গান করি না, যেমন পারো, যতটা পারো করো। এই গানটা আমার মা খুব গাইতেন। আচ্ছা, মা গান শিখেছেন দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে, উনিও গাইতেন। কাজে ছোটবেলা থেকে আমি একটু চেষ্টা করি, আমি জানি না কি হবে। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাঁঝে, আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো, বনের ছায়া জল ছলো ছলো সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো, কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে, কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে, বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয় তার চরণের ধ্বনি জানি,
আলো। বাহ, খুব সুন্দর। চেষ্টা কি তোমার যথেষ্ট সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। না, আচ্ছা শুভ্রাদি, তুমি তো ধরো ওই যে কলা ভবন করেছো বললে, রামানন্দ দার কাছে মানে শিখেছো, সেই প্রসঙ্গে আমি যেটা বলবো যে তোমাকে তো অনেকদিন থেকে দেখছি তুমি সাজানোর ব্যাপারে মানে একটা ভীষণ, তোমাকে ছাড়া চলেই না বলা যেতে পারে। তো এই যে সাজানো, শান্তিনিকেতনের ঢঙে সাজানো, এগুলো তোমরা কোথায় শিখেছো? মানে একদম তোমরা তো হাতে কলমে শেখা তোমাদের? আমি তো শিখেছি সত্যি বলবো যমুনাদি, গৌরীদি, বিশুদা, এদের কাছ থেকে। কিন্তু এই যে সাজ, নৃত্যনাট্যের সাজই বলো, নাচের সাজই বলো, বা নাটকের সাজ, মানে এক একটা চরিত্রে কিরকম সাজ হবে, নাটকে কিরকম সাজ, এগুলো একদম আলাদা করে শিখেছো তোমরা? ওরাই একেবারে জিজ্ঞাসা করতাম, আসলে উৎসাহ ছিল বলে জিজ্ঞাসাও করতাম, আচ্ছা এটা কেন করছেন। মানে আমাকেই যখন অর্জুনের চরিত্রে যখন আমি করতাম, ভুরুটা অন্যভাবে করতেন, তো আমি জিজ্ঞেস করতাম কেন, বলে না পুরুষের ভুরু দেখো অন্যরকম হয়, মেয়েদের ভুরু অন্যরকম হয়। বা চণ্ডালিকাতে মায়ের চরিত্র যে করছে, তার ভুরুটা একটু অন্যভাবে করা হচ্ছে, যাতে সব সময় তার মুখে একটা রাগ রাগ ভাবটা থাকে। ওরাই শিখিয়েছেন পোশাক এইভাবে করতে হবে। তারপরে বলতেন অনেক তো শিখলে এবার একটু নিজে চেষ্টা করো করতে। আর হাসি দিন শান্তিদাস স্ত্রী, ওনার কাছেও কিন্তু অনেক রকম শিখেছি। আচ্ছা, তখন তো তোমরা নানা রকম মানে কোনো অনুষ্ঠান হলে পোশাক বানানো নিজেরাই, তারপরে গয়না বানানো, যেটা ফুলের গয়নাটা একটা ভীষণ একটা বড়, মানে বিশেষ করে বর্ষামঙ্গল এই সময় অনুষ্ঠান, সেগুলো কোথায় ওনাদের কাছেই শিখেছো? ফুলের সাজ শিখেছি। আবার সত্যি বলবো ক্ষমাদির কাছেও, কারণ উনি তখন পাঠ্যভবনে ছিলেন, তো উনি শেখাতেন। পাঠ্যভবনে যখন বর্ষামঙ্গলে ছেলেমেয়েরা নাচ করবে, তা আমি গিয়ে সঙ্গে বলতাম ক্ষমাদি একটু একটু দেখিয়ে দাও না কিভাবে করবো, করে করা হতো আর কি। আচ্ছা, আর এখনকার যে সাজগোজ তুমি তো সেটাও দেখছো, ফুলের গয়না পরে দেখি মেয়েরা পরে, তো তফাৎ তো হয়েছে, আছেও। সাজ শুধু ফুলের গয়নার কথা আমি বলবো না, এমনি যে সাজটা, নাচের যে সাজ যেরকম হওয়া উচিত সেরকম কি হচ্ছে তোমার মনে হয়? না বোধহয়, তার কিছুটা হয়তো এমনও হতে পারে যে সব রকম শাড়ি সব সময় পাওয়া যায় না, একরকম জিনিস পাওয়ার সুবিধা হবে, সেই ভেবেই বোধহয় মানিয়ে নিতে হচ্ছে হয়তো। কিন্তু পার্থক্যটা বুঝতে পারি যে নাচের পোশাক, সাজ পোশাক সবটাই একটু অন্যরকম। আমরা যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাঁত পরতাম। আচ্ছা, তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি পরতাম। আজকাল কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে সিনথেটিক শাড়িও পরছে, ভালো লাগে না সেটা দেখতে। হয় বেনারসি, সেরকম ক্যারেক্টারের সঙ্গে যদি সেটা মানায় হয়তো বেনারসি পরেছে, যেরকম শ্যামা, সুরূপা। সুরূপারও মজা, সুরূপা যখন সে সুরূপা রয়েছে তখন, কিন্তু বিয়ের সিনে শেষে যখন কুরূপা যে মানে বিয়ে হচ্ছে অর্জুনের সঙ্গে, তখন যমুনাদি গৌরীদিরা বলতেন তখন কিন্তু লাল পরবে না, সাদা পরবে। মানে ওর যে কথাগুলো চরিত্রের সঙ্গে, চরিত্রের সঙ্গে লাল, নন্দিনীর সঙ্গে যে কথাগুলো, যার সঙ্গে নাচটা করছে তার সঙ্গে এটা মানানসই হবে ও যদি সাদা পরে। এইভাবে ওদের কাছেই শিখেছি সব। তারপর তো কোণেও সাজাতে হয়েছে অনেক। হ্যাঁ, সেও তো তোমার মানে প্রায় সবাইকেই অনেককেই সাজিয়েছো। যে বাড়িতে গৌরীদি যমুনাদিরা আসবেন সেই বাড়িতে হয়তো কোণে সাজিয়েছি, খুব ভয় ভয় থাকতাম ওরা দেখে কি বলবেন, পছন্দ হবে তো। না, নিঃসন্দেহে ভীষণ সুন্দর। আচ্ছা শুভ্রাদি, কবিতার সঙ্গে নাচটাও তোমার কিন্তু একটা বেশ করতে, ট্রাই করতে, তো সেই প্রসঙ্গে একটু আমাদের বলো। এখানে কিন্তু কবিতার সঙ্গে নাচ আগেও হয়েছে। আমি প্রথম করি 1961 সালে, তো সেই সময় প্রথম আমি কবিতার সঙ্গে নাচ। আমার নারীজি বলছেন তুমি কম্পোজ করো, কারণ পুরো কথাগুলো আমি তো বুঝতে পারবো না, কম্পোজ করো তুমি, আমি একবার দেখে দেবো যে সবটা যখন পড়া হবে তার সঙ্গে জিনিসটা ঠিক মতো যাচ্ছে কিনা, সেই প্রথম করেছি। আচ্ছা, কবিতার সঙ্গে তো বেশিরভাগ বোধহয় সুপ্রিয়দাই কবিতা পাঠ করতেন, তুমি নাচতে বোধহয়, তাই কি? হ্যাঁ, আমার তাই ওইরকমই হয়েছে। আচ্ছা, তার পরপরই আসলে আমাদের বিয়ে হলো, আমরা বিদেশ চলে গেলাম। আচ্ছা আচ্ছা, সেই নাচও আমরা একটু দেখবো।
দে দৌল দৌল দে দৌল দৌল এ মহাসাগরে তুফান তৌল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কৌল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রৌল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লৌল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বৌল, দে দৌল দৌল আয় রে ঝঞ্ঝা পরানো বধূর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খৌল, দে দৌল দৌল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনিল অবদহে ছাড়ি ভয়ে লাজ, বক্ষে বক্ষে পরশি বোধহে ভাবে বিভৌল, দে দৌল দৌল স্বপ্ন টটিয়া বাহিরিছে আজ দুটো পাগল, দে দৌল দৌল। আচ্ছা শুভ্রাদি, তোমার বাড়িটা তো ভীষণ সুন্দর সাজানো গোজানো, আর একটা অনেক সুন্দর ছবি দেখতে পাচ্ছি, একটা ছবি রয়েছে ওখানে গুরুদেবের ছবি, তার কোলে একটি ছোট্ট শিশু আমরা দেখতে পাচ্ছি, কার ছবি একটু আমাদের যদি বলো। শিশু হচ্ছেন সুপ্রিয় ঠাকুর। আচ্ছা, উনি ছোট্ট ছিলেন এবং এটি প্রথম বোধহয় প্রবাসীতে বেরিয়েছিল। আচ্ছা, এবং আমার মার কাছে, শাশুড়ি মার কাছে গল্প শুনেছি, একজন এসে বললেন যে উনি ছবি তুলতে চাইছেন, তাড়াতাড়ি ছেলেকে সাজিয়ে দে। আচ্ছা, তো মা একটু তোয়ালে জড়িয়ে দিয়েছিলেন। শুভ্রাদি, তখনকার শান্তিনিকেতন এবং এখনকার শান্তিনিকেতনের মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই হয়েছে, তুমি কি ধরনের, মানে পরিবেশে বলো, প্রকৃতিতে বলো, সব কিছুতেই আমি জানতে চাইছি তোমার কাছে কিরকম সেটা লাগছে। প্রকৃতির সেই অর্থে খুব যে বলবো পরিবর্তন হয়েছে হয়নি, পরিবেশগত পার্থক্য তো হয়েছে, কিন্তু বাড়ি ঘরদোর অনেক বেড়ে গিয়েছে, যানবাহন অনেক বেড়ে গিয়েছে, সব রকম। তবে তাও আমি মনে করি শান্তিনিকেতনে যা আছে বাইরে বোধহয় কোথাও নেই। আমরা যখন বিদেশে, তখন আমাকে সবাই, আমার খুব শান্তিনিকেতনের জন্য যখন মন কেমন করতো, আমি ওদের বলতাম যে এবার বাড়ি যাব। তো বিদেশি যারা আমার সঙ্গে পড়াতেন তারা জিজ্ঞাসা করতেন যে এখানে তো এত সুযোগ সুবিধা, কেন চলে যেতে চাও? তা আমি বললাম ভারতবর্ষের অন্য কোথাও থাকলে আমি জানি না আমার এই মনোভাব হতো কিনা, কিন্তু শান্তিনিকেতনটা এমনই একটা জায়গা যার জন্য বোধহয়, যেখানে থাকার জন্য মনের যে একটা চাহিদা সেটা বোধহয় কখনো শেষ হয় না। শুভ্রাদি, বেশি সময় তো আর নেই, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আর একটা ছোট্ট গান, একটা ছোট্ট গান দিয়ে শেষ করব। আমার বাবার খুব প্রিয়। আচ্ছা, করো। মানে ঠিক এই সময় হয়তো গাইবার মতন গান নয়, কিন্তু একটুই করব। লিখন তো মার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি, লিখন তো